বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। দর্শক, আজকে আমরা একজন অনুবাদকের সাথে আড্ডা দেব। না, ইংরেজি থেকে বাংলা অনুবাদক নয়, সরাসরি ফরাসি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন তিনি। তার নাম নুরুল আলম। স্বাগতম আলম ভাই, কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আমি এর আগেও কয়েকজন অনুবাদকের সাথে আড্ডা দিয়েছি এখানে বসেই, কিন্তু তারা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন। আপনি তো সরাসরি ফরাসি থেকে বাংলা অনুবাদ করছেন। এটার একটা সুবিধা, যারা পাঠক ফরাসি সাহিত্য যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ আমরা যারা অনেকেই ফরাসি সাহিত্য পছন্দ করি, তাদের প্রথমে ফরাসি থেকে সেটা ইংরেজিতে অনুবাদ হয়, ইংরেজি থেকে তারপর বাংলায় অনুবাদ হয়। অনুবাদ তো এমনিতেই একটা কঠিন বিষয়, কখনো জিস্ট হারিয়ে যায়, কখনো আসল ভাবটা হারিয়ে যায়। তা আপনি কি মনে করে ফরাসি ভাষা শিখলেন এবং সরাসরি ফরাসি থেকে অনুবাদ শুরু করেছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলবো, আসলে অনুবাদ হচ্ছে আসলে বিশ্ব সাহিত্যের জানালা। আমরা এই জানালা দিয়ে পুরো পৃথিবীকে দেখি, পুরো পৃথিবীর সংস্কৃতি দেখি, তার গান শুনি এবং আমরা তার সাহিত্যগুলো দেখতে পাই। অর্থাৎ পুরো অনুবাদ না হলে আসলে বিশ্ব আমার মনে হয় অচল হয়ে যেত। সাহিত্য যারা প্রেমী তাদের কাছে শুধুমাত্র নিজের ভাষার সাহিত্য ছাড়া অন্য আর কিছু থাকতো না। আমরা সেই মানুষ, আমরা চেষ্টা করে যাচ্ছি মানে যতদূর সম্ভব। এই অনুবাদ কিন্তু আপনি ঠিকই বলেছেন, এটা একটা কঠিন প্রক্রিয়া এবং এইটাতে কিন্তু প্রশংসার চাইতে নিন্দার ভাগটাই অনেক বেশি। এবং একটা বিষয় হচ্ছে, মানে অনুবাদ ভালো হবে কি, কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে, এটা আসলে অনেক জটিল একটা প্রক্রিয়া। অনেক সময় আমি দেখেছি, আমি যখন কোনো একটা অনুবাদ করছিলাম, আমার কোনো একটা শব্দ নিয়ে, কোনো ফরেন শব্দ নিয়ে আমার দিনের পর দিন কেটে যায়। এইটা আসলে কতভাবে এটার প্রতিশব্দ পেতে পারি, কোন প্রতিশব্দটা ব্যবহার করলে এটা সঠিক ব্যঞ্জনা, সঠিক অর্থটা আসবে। এই হচ্ছে অনুবাদকের আসলে সংগ্রামের শেষ নেই অনুবাদকের। তো আমি বললাম যে কেন ফরাসি ভাষা শিখলাম আমি, আসলে ফরাসির ভাষার প্রেম আমার অনেক আগে থেকে ছিল। আচ্ছা, ফরাসি সাহিত্য পড়তাম সেই স্কুল বয়স থেকে, সেই কলেজ থেকে ফরাসি সাহিত্যের সাথে পড়তাম। ভিক্টর হুগোর লেখা পড়েছি আমরা, তখন আমরা হয়তো বা বাংলায় পড়তাম কিংবা ইংরেজি থেকে পড়তাম। কিন্তু ফরাসি সাহিত্যের মধ্যে যে অন্যরকম একটা বিষয় আছে, ফরাসি সাহিত্য হচ্ছে চিত্ররূপময়। তার ভাষাটা এত অসাধারণ, মানে এই ভাষার প্রেম আসলে ইংরেজি কিংবা বাংলায় সম্ভব না। আমি কিন্তু প্রথমে ফরাসি ভাষা শেখার ইচ্ছা জাগে ফরাসি গান শুনে আর ফরাসি চলচ্চিত্র দেখে। আচ্ছা, আমি যখন ফরাসি গানগুলো শুনতাম, কিছু গান শুনতাম, তখন আসলে আমি হয়তো ভাষাটা বুঝতাম না, হয়তো বা ইংরেজি ট্রান্সক্রিপশন দেখে হয়তো বা কিছুটা করতাম, কিন্তু তার যে ভাষার মাধুর্য গানের এবং তার যে চলচ্চিত্রের যে দুর্দান্ত ব্যঞ্জনা, এই বিষয়গুলো আসলে আমার ফরাসি ভাষা শেখার জন্য অনুপ্রেরণা দিয়েছে। আর যখন ফরাসি ভাষা শিখতে শুরু করি, তখনই আসলে আস্তে আস্তে যখন ফরাসি সাহিত্যটা পড়তে শুরু করলাম, তখন হয়তো অতটা বুঝতাম না, নানা কষ্ট করে শিখতাম, কষ্ট করে বুঝার চেষ্টা করতাম, কিন্তু এই ভাষার যে সৌন্দর্যটা তখনই আস্তে আস্তে আমি মুগ্ধ হতে শুরু করি। আমি আসলে এই শিখতে শিখতেই, এবং পরে যখন শিখার একটা পর্যায়ে আসলো, শিখার তো শেষ নাই, প্রতি মুহূর্তে শিখছি, প্রতি মুহূর্তে নতুন নতুন শব্দ দেখছি, প্রতি মুহূর্তে কয়েকটা অপরিচিত শব্দ আসলে আবার দেখছি এটা কতভাবে ব্যবহার হয়। ফরাসি ভাষার সাথে বাংলা একটা বিষয় হচ্ছে, আমাদের দেশে বাংলায় যেমন অনেক প্রতিশব্দ আছে যে কোনো একটা বিষয়ে, ফরাসি তো তাই। আচ্ছা, তো এই যে বিষয়গুলো জানতে জানতে আসলে আস্তে আস্তে ফরাসি সাহিত্যের প্রেমে পড়ে যাই, ফরাসি সাহিত্যিকদের প্রেমে পড়ে যাই। তখনই আসলে আমি ভাবলাম, না, আমি এই দুর্দান্ত সাহিত্যকে আমি চেষ্টা করব বাংলা নিয়ে আসার জন্য। কতটুকু পেরেছি জানি না, কতটুকু পারছি জানি না, পাঠকরা ভালো লাগলে এটা আমার সার্থকতা। এটা আপনার উদ্যোগটাই সাধুবাদ জানানোর মতন, যে শুরুতেই যেমনটা আমি বললাম, যে প্রথমে ফরাসি থেকে ইংরেজি অনুবাদ হয়, পরে ইংরেজি থেকে বাংলা অনুবাদ হয়। আর অনুবাদ তো একটা কঠিন প্রক্রিয়া, আপনার নিজের কথাতেও একটা উঠে এসেছে। আসলে এটা একটা বিষয় হচ্ছে, আপনি যখন পুরো একটা ভাষা, মূল ভাষা যখন হয় অনুবাদ হয়, পড়া হয়, যেমন ধরুন এটা ইতালি হতে পারে, রুশ হতে পারে, ফরাসি, ইংরেজি, মূল ভাষার ব্যঞ্জন একরকম। এই মূল ভাষা থেকে যখন আরেকটা ভাষা যায়, তখন কিন্তু এটার দৃশ্য অনেক পাল্টে যায়, অনেক কিছু পাল্টে যায়। কারণ আরেকটা ভাষায় যখন যায়, এটা কিন্তু আরেকটা অন্য একটা সাহিত্য হয়ে যায়। হয়তো বা ব্যর্থ সাহিত্য হতে পারে, কিন্তু তাও অনেক সময় আবার মূল বইতে চেয়ে তার নতুন ব্যঞ্জনা যুক্ত হতে পারে। কিন্তু আপনি যখন একটা দ্বিতীয় ভাষা থেকে তৃতীয় ভাষা নেবেন, মূল ভাষাটা কিন্তু অনেক হারিয়ে যেতে পারে। হয়তো বা এটা মূল বইটার থেকে কখনো কোনো অনুবাদ দুর্দান্ত হতে পারে, কিন্তু এটা কখনোই মূল ভাষার মতো না হতে পারে। অবশ্য আমাদের বাংলাদেশে বা বাংলা সাহিত্যে দুর্দান্ত অনুবাদকরা আছেন, ওনারা দুর্দান্তভাবে অনুবাদ করছেন। আমি ওনাদের অনুবাদিত বই পড়ে আমি নিজেও মুগ্ধ হই, কিন্তু তারপরে বলতে আসলে মূল ভাষার থেকে অনুবাদের মাধুর্য অন্যরকম। যেমন আমরা যখন
আমি যখন স্কুলে পড়ি, যখন আমি কলেজে পড়ি, তখন আমি আসলে রুশ সাহিত্যের মুগ্ধ পাঠক ছিলাম। আচ্ছা, সে রুশ রুশ সাহিত্য। সাহিত্যের অনুবাদের বিষয় হচ্ছে আমরা প্রগতি প্রকাশক নামে যে সোভিয়েতি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে সাহিত্য, সেই সাহিত্যগুলো আমাদের হাতে আসতো। আমি আসলে বিশ্ব সাহিত্যের প্রেমে পড়ি রুশ সাহিত্যিকদের মাধ্যমে। আচ্ছা, লিও তলস্তয়, তুর্গেনেভ, এরা আসলে এদের প্রতি মুগ্ধতার শেষ আসলে পাঠকের নাই। সুতরাং আমি বলতে পারি বিশ্ব সাহিত্যের আমার প্রথম পরিচয় রুশ সাহিত্যিকদের মাধ্যমে। আচ্ছা, তারপরে ফরাসিতে কিভাবে আসলেন? এই আস্তে রুশ সাহিত্য আমি বাংলায় পড়েছি। আচ্ছা আচ্ছা, বাংলায় পড়েছি। রুশ সাহিত্যের প্রকৃতি প্রকাশনে যারা ছিলেন তারা রুশ থেকে বাংলা অনুবাদ করতেন। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্ব সাহিত্যের পরিচয় সেই স্কুল এবং কলেজের সময়। আস্তে আস্তে ফরাসি, তখন বিশ্ব সাহিত্যের অন্যান্য দেশের সাহিত্য পড়া শুরু হয়। আপনি এবারে যে বইটা অনুবাদ করেছেন তার নাম হচ্ছে আনি এর্নো। এটা গতবার বেরিয়েছে আমার। আচ্ছা, এই বইটা সম্পর্কে একটু বলবেন আমাদের দর্শকদের? এই বইটার মূল নাম হচ্ছে জনসুইপা শক্তি দো মানুই। আচ্ছা, এটার আক্ষরিক অর্থ হচ্ছে আমি আমার রাত থেকে বেরোতে পারি না। আমি এটা বাংলার নামকরণ করেছি আমি অন্ধকার থেকে বেরোতে পারি না। রাত থেকে বেরোতে পারি না মানে হচ্ছে উনি একটা অন্ধকার জগতে আছেন, অন্ধকার রাতে আছেন, সেই জায়গা থেকে উনি বেরোতে পারেন না। এটা হচ্ছে আসলে আনি এর্নোর তার স্মৃতি হারানো মায়ের কথা বলেছেন। আনি এর্নোর মা মারা যাওয়ার বছর দুয়েক ধরে উনি স্মৃতি হারাচ্ছিলেন, উনি সব কিছু ভুলে যেতেন। কখনো ওনার মেয়েকে চিনতে পারতেন, কখনো চিনতে পারতেন না। উনি হয়তোবা ঘরের মধ্যে হাঁটছেন, খুঁজছেন কোথায় কি আছে। এবং এই যে স্মৃতি হারানো মানুষটা আস্তে আস্তে স্মৃতি হারাচ্ছেন, এই মানুষটার কথা উনি হাসপাতালে যেতেন, যার বৃদ্ধাশ্রমে এটা ছিলেন উনি। এটা আসলে বৃদ্ধাশ্রম বলবো না, এটা হচ্ছে প্রবীণ সেবা কেন্দ্র। সেই প্রবীণ সেবা কেন্দ্রে আনি এর্নোর মা থাকতেন। উনি প্রতি সপ্তাহে বা কখনো সপ্তাহে 2 বার, কখনো বা আরও অনেক পর দেখা করতে যেতেন। মায়ের সাথে কথোপকথন হতো, মায়ের সাথে নানা স্মৃতির কথা হলো। এটা শুধুমাত্র হাসপাতালে উনি যে যেতেন সেই ডায়েরির ভিত্তিতে লেখা না, এটা হচ্ছে তার মায়ের সাথে অতীত দিনের যে কথা, অতীত দিনের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো উঠে আসছে। আচ্ছা, এইখানে আপনার বইয়ের ভেতরে এখানে একটা লেখা আছে, এটা আত্মজীবনীমূলক নয়, এটা আত্মজৈবনিক। আপনি ঠিক। এই আত্মজীবনী আর আত্মজৈবনিকের ভেতর পার্থক্যটা কি? হ্যাঁ, এটা আসলে এই পার্থক্য হচ্ছে আত্মজীবনী বলতে আমরা কি বুঝি? আত্মজীবনী হচ্ছে আমার যা জীবনী, আমি যে জীবন যাপন করে এসেছি সেটাকে তুলে ধরা, আমি কি করেছি, কোথায় পড়েছি, কি তার এই আর কি। আর আত্মজীবনী হচ্ছে আমার জীবনের সাথে সাথে আমার আশেপাশের জীবনকে তুলে আনা, আমি কি দেখেছি, আমার সময়টা কি ছিল, আমার আশেপাশে মানুষের স্ট্রাগল কি ছিল, এই যে সমস্ত সময়টাকে তুলে আনা বিশাল প্রেক্ষাপটে শুধু তুলে আনা না, মানে এটাকে একটা দারুণভাবে এই স্মৃতির এই জায়গাটা তুলে এসে এটাই হচ্ছে আত্মজৈবনিক। এই জায়গায় হচ্ছে আনি এর্নোর সাথে পার্থক্য অন্য, মানে আত্মজৈবনিক আর আত্মজীবনীর সাথে পার্থক্য। উনি শুধু নিজের কথা বলেননি, আচ্ছা, ওনার সময়ের নারীদের কথা বলেছেন, ওনার সময়ে শ্রমজীবী মানুষের কথা বলেছেন। একটা কথা বলেই, আনি এর্নো কিন্তু একটা শ্রমজীবী পরিবারের সন্তান। উনি ফ্রান্সের একটা প্রত্যন্ত এলাকায় বড় হয়েছেন, নর্মান্দি, ইংরেজিতে নরমান্দি বলে, সেইরকম একটা জায়গায়, একটা শ্রমিক অধ্যুষিত জায়গায় উনি বড় হয়েছেন। ওনার সেই লেখার মধ্যে, ওনার সেই লেখাগুলোর মধ্যে আমরা সেই ছাপটা পাই, বঞ্চিত মানুষ এবং নারীদের বিষয়ে কথা পাই। ওনার এই যে নিজের জীবনের সাথে সাথে, নিজের স্মৃতির সাথে সাথে আসলে অন্য যে সমস্ত কিছু তুলে আসা, একটা সময়কে তুলে আসা, এটি হচ্ছে আত্মজীবনী। আচ্ছা, এইটা তো আপনার বই হিসেবে প্রকাশ করা প্রথম অনুবাদ, কিন্তু আপনি তো অনুবাদ এর আগেও করেছেন। এই যে বই হিসেবে প্রথম আপনার অনুবাদটা প্রকাশিত হলো, এটা কোন চিন্তা থেকে মনে হলো যে আমি বই আকারে প্রকাশ করি কোনো একটা অনুবাদ? আমি এর আগে আসলে প্রথম অনুবাদ শুরু করি অনুগল্প দিয়ে। আচ্ছা, অর্থাৎ ছোট ছোট 2-3 লাইনের গল্প দিয়ে, ফরাসি অনুগল্প দিয়ে অনুবাদ শুরু করি। সেই অনুগল্প করার পর কয়েকটা বড় গল্প করি, এভাবে বেশ কিছু করার পরে যখন 2022-এ আনি এর্নো নোবেল পান। আনি এর্নো কিন্তু প্রথম ফরাসি নারী যিনি নোবেল পেয়েছেন, প্রথম ফরাসি নারী উনি। তো আমি আসলে তখন যখন নোবেল খবর স্বাভাবিক, কিন্তু ফরাসি সাহিত্যের মুগ্ধ পাঠক হিসাবে আমার তো অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। আমি সাথে সাথে আসলে আনি এর্নোর নাম শুনেছি, ওনার অল্প লেখা পড়েছি, আমি সাথে সাথে আসলে ওনার লেখাগুলা সংগ্রহ করতে শুরু করি। আমার অনেকগুলো লেখা আমি সংগ্রহ করেছি, কিছু পড়েছি। পড়ার পর ওনার এই যে লেখাটা, অর্থাৎ জনসুইপা শক্তি দো মানুই, এটা বেরিয়েছে 1987 সালে, সম্ভবত 87 সালে
এই বইটা উনি বের করেছেন, প্রকাশ করেছেন। এই বইটা পড়ার পর আসলে এটা আমাকে খুব স্পর্শ করে। আচ্ছা, মানে এটা এতটা স্পর্শ করে, আমার মাও মারা যান বেশ কয়েক বছর আগে। আমি আসলে রিলেট করতে পারছিলাম। আমার মাও হাসপাতালে ছিলেন, বেশ কিছু হাসপাতালে ছিলেন। আমি হাসপাতাল গিয়ে দেখতাম ওনাকে। আমি বললাম যে এই দুর্দান্ত সাহিত্যটা আমি কেন বাংলায় অনুবাদ করবো না। আমি তখনই এই সাহিত্যটা পাওয়ার পর আমি কিন্তু পড়ার পর কিছু জায়গা আমি অনুবাদ শুরু করি, এবং আমি তো সোশ্যাল মিডিয়াতে কিছু অংশ শেয়ারও করেছি। আচ্ছা, আমার কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর ধরে এই ছোট বইটা অনুবাদ করেছে। এত সময় নিয়ে এত অনুবাদ সময়। করেছেন? বলে এত সময় আমি এক একটা শব্দকে আমি খুঁজে বেড়াতাম, এটা প্রতিশব্দ কি হতে পারে বাংলায়, এই দুর্দান্ত ফরাসি শব্দটার অর্থ কি হতে পারে। আমি আমার পরিচিত অনেক সাথে আলোচনা করেছি যারা ফরাসি ভাষা জানেন, ভাই এটা কি হতে পারে তুমি বলো তো ভাই, আমার ভাবনাটা এটা, তুমি কি ভাবছো। তো আমি এইভাবে আসলে এটা অনুবাদ শেষ করি। তার মানে অনেক মানুষের সাহায্য আছে এই অবশ্যই বইতে। সাহায্য আছে, আমি আমার বন্ধুদের সাহায্য আছে, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতাম। আমার যে ঘনিষ্ঠ বন্ধু, আমি কিছু অংশ অনুবাদ করতাম, শেয়ার করতাম। আমার যে জীবন সঙ্গিনী, ওকে আমি পড়াতাম, ও পড়তো, ও পড়ে শুনতো। আচ্ছা, এবং সবচেয়ে যখন পুরো লেখাটা শেষ হয়, পুরো লেখাটা পড়ে আমার জীবন সঙ্গিনী মেহরুন, সে কিন্তু সাথে সাথে বাড়ি চলে যায় ওর মায়ের সাথে দেখা করতে। এটা তো তাহলে লেখক হিসেবে আপনার সবচেয়ে বড় সার্থকতা। অবশ্যই। একজন অনুবাদক হিসেবে আপনি যে একটা ভাষা থেকে অনুবাদ করে সেই বাংলা ভাষাভাষীর মনের ভেতরে জায়গা করে নিতে পেরেছেন, এটা লেখক হিসেবে আপনার অনেক বড় সফলতা। আসলে মাকে তো সবাই ভালোবাসে, পুরো পৃথিবীর মানুষই মাকে ভালোবাসে। সুতরাং মায়ের কথা, মায়ের কষ্টের কথা, মায়ের সাথে কাটানোর সময়ের কথা যখন উঠে আসে, সেটার অনুভূতির অন্যরকম হয়। এবং সেটা যদি ভাষার মাধুর্য থাকে তাহলে সেটা বোধহয় আরো একটু অনুভূতিটাকে আরো একটু গভীরে নিয়ে যেতে পারে। অবশ্যই। আপনার অনুবাদের গল্প তো শুনলাম, এই বইয়ের গল্পটাও শুনেছি। একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এবারের বইমেলা থেকে আপনার প্রত্যাশা কেমন? বইমেলা থেকে আমার সবচেয়ে প্রত্যাশা একটাই থাকে, ভালো বই বের হোক, মানুষ বই কিনুক, বই উপহার দিক, বইয়ের সাথে জীবনযাপন করুক, এবং বইতে পড়া যে জ্ঞানটা সে ধারণ করুক, সেটা নিজের জীবনে প্রতিফলন করুক। মানুষে বৈষম্য দূর হোক, ভেদাভেদ দূর হোক, এবং এই বই পারে অন্য আরও অনেক কিছুর সাথে। এই বই হচ্ছে সে চালিকা শক্তি, মানুষের দৃষ্টিকে খুলে দেওয়া, মানুষকে ভালোবাসতে শেখা। আমরা চাই সব মানুষকে ভালোবাসুক। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা থাকলেও। নুরুল আলম ভাই, ভালো থাকবেন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। এই বইয়ের গল্প তো আমার মন ছুঁয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো এই বইটা সম্পর্কে। আমরা কিন্তু প্রতিদিনই আড্ডা দিই এমন নতুন নতুন লেখক, কবি, সাহিত্যিক, প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক সবার সাথেই। আমাদের আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।